আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটি হচ্ছে যারা পরিসংখ্যান ব্যুরোতে পরীক্ষা দিবেন তাদের জন্য। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের ইংলিশ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এরকম কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ কোশ্চেন নিয়েছি যেগুলো ব্যাখ্যা সহ আজকে আমরা কি করব সমাধান করব এবং এই সমাধানগুলো যদি আপনি দেখেন যদিও হুবহু এই কোশ্চেনগুলো কমন না পড়ে এই নিয়মগুলো যদি আপনি মনে রাখতে পারেন এই নিয়মগুলোর মধ্য থেকে আপনার এক্সামে কোশ্চেন থাকবে। চলুন শুরু করা যাক। দেখুন এখানে আছে দ্য প্যাসিভ ফর্ম অফ হো হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটার প্যাসিভ ফর্ম কী হবে? দেখুন হোযুক্ত প্যাসিভ ফর্মগুলো প্রায় এক্সামে আপনার থাকে। যদি কোনো সেন্টেন্সের প্রথমে হো থাকে তাকে প্যাসিভ করার জন্য আমরা কী করবো? প্রথমে বাই হোম বসাবো। এরপর দেখুন এখানে আছে হ্যাজ। আমরা জানি কি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তার সাথে বিন ইউজ করতে হয়, আর এম ইজ আর ওয়াজ থাকলে তার সাথে বিং ইউজ করতে হয়। তার মানে এখানে যেহেতু হ্যাজ আছে আমরা হ্যাজ বিন ইউজ করব। তো আমরা এখানে এই হ্যাজটা বসালাম, হ্যাজ বিন হবে, হ্যাজ এবং বিনের মাঝখানে যে শেষে দা ওয়ার্ক আছে এটাকে ইউজ করতে হবে। তার মানে এখানে দা ওয়ার্ক, এরপর আপনি বিন ইউজ করবেন। এরপর দেখুন এখানে যে ভার্বটা আছে ডান, আমরা জানি ডানের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তার মানে এটাই হচ্ছে কারেক্ট আনসার। বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান হবে কারেক্ট আনসার। দেখুন বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, এটাই হবে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন এখানে আছে হি হিজ ড্যাশ এফআরসিএস। এখানে কি হবে? এন হবে না এ হবে না দা হবে নাকি নো আর্টিকেল? কোনটা এখানে কারেক্ট জানতে চেয়েছে। মনে রাখবেন যে আর্টিকেলের একটা সহজ 5টা সাউন্ড মনে রাখলে আপনার এই জিনিসটা মনে থাকবে যে এ ই এ ও আ, এই 5টা সাউন্ড যখন হবে তখন আপনি এন ইউজ করবেন। এছাড়া অন্য যে সব জায়গায় আপনি এ ইউজ করবেন। আর দা তো আমরা জানি যে কোনো নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। তার মানে দেখুন এফ আর সি এস, এই এফটা আপনি উচ্চারণ করেন। আমরা কি এ এফ এফ উচ্চারণ করি না, তার মানে এখানে এ উচ্চারিত হয়েছে। দ্যাট মিনস আমরা এখানে কি ইউজ করব? এন ইউজ করব। হি ইজ এন এফ আর সি এস, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হি ইজ নেমড ড্যাশ হিজ ফাদার। আমরা জানি নেমের সাথে আফটার হয় কখন জানেন? যখন কারো নাম অনুসারে নাম রাখা হয়। তার মানে হি ইজ নেমড আফটার হবে এখানে কারেক্ট আনসার হিজ ফাদার, মানে তার বাবার নাম অনুসারে তার নামকরণ করা হয়েছে। এরপরে দেখুন এখানে আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, মানে নিচের কোনটা কারেক্ট স্পেলিং সেটা জানতে চাইছে। এখানে রিপিটেশন বানানটা কী হবে সেটা জানতে চাইছে। মনে রাখবেন এটা মনে রাখার জন্য আর ই পি ই এটাকে মনে রাখবেন। এরপরে টি আই ও এন রিপিটিশন, এটা আপনার খুব সহজে এভাবে মনে রাখতে পারেন। এছাড়া যদি ভেঙে যদি না পড়েন এটা আপনার কিন্তু পেস লেগে যেতে পারে, মনে হবে যে সবগুলাই কারেক্ট। তার মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট। এরপর দেখুন এখানে জানতে চেয়েছে হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, মানে নিচের কোনটা অ্যাডজেক্টিভ সেটা জানতে চেয়েছে। দেখুন এখানে আছে সিই, আমরা জানি সিই সিএইচ টিএইচ এগুলো থাকলে নাউন। আর এখানে আছে এ এন টি, আমরা জানি এ এন টি থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরও কিছু ওয়ার্ড আছে যেমন আপনার এ এন টি অথবা আপনার ই এন টি, এরপর হচ্ছে আপনার ফুল, সাম, লেস, ইউএস, এরপর হচ্ছে আপনার বিএলই, এএল, এই টাইপের ওয়ার্ডগুলো থাকলে মনে রাখবেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন কি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, কনফিডেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বা আপনি যদি হার্মফুল, বিউটিফুল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ, হেল্পলেস অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, প্রবাবল, পসিবল, ইম্পসিবল এগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এডুকেশনাল, ট্র্যাডিশনাল। তার মানে এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে নেবেন। এগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলেই সেটা হবে আপনার অ্যাডজেক্টিভ। এটা শেষে যদি এএনটি আছে দ্যাট মিনস এটা হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ, আর এটা নাউন হচ্ছে আপনার এটা। এএনটি থাকলে এএনসি বসাই দিলে নাউন হয়ে যাবে। দেখুন এএনটি থাকলে আপনি যদি এএনসিই বসান নাউন হয়ে যাবে, অথবা আপনার যদি ইএনটি থাকে ইএনসিই বসালে নাউন হয়ে যাবে। যদি বলি কি যে কনফিডেন্ট, কনফিডেন্টের শেষে কি আছে? ইএনটি আছে। যদি বলি এটা নাউন ফর্ম কি হবে? CONFIDENCE, এখানে ইএনটি ছিল, এখানে আমরা ইএনসি বসাই দিছি, এটা নাউন হয়ে গেছে। তার মানে দেখুন এখানে এএনটি আছে, আপনি এএনসি বসাই দিলে এটা নাউন হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন, আর এগুলো একটু মুখস্থ করে নিন। এরপর দেখুন এখানে আছে দ্য ট্রান্সলেশন অফ কখন থেকে বৃষ্টি হচ্ছে, এটার প্রপার ট্রান্সলেশন নিচের কোনটা হবে? মনে রাখবেন এরকম বাক্যগুলো সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই টেন্সের স্ট্রাকচারটা আমরা জানি কি যে সাবজেক্টের পর কি থাকবে? হ্যাভ বিন অথবা আপনার হ্যাজ বিন থাকতে পারে, হ্যাজ বিন থাকবে আর কি। এরপরে আপনার ভার্ব প্লাস আইএনজি, এরপরে সিন্স অথবা আপনার ফর থাকতে পারে।
হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, আর শেষে ভার্ব প্লাস আইএনজি, আর এই সেন্টেন্সে সিন্স ফর যে কোনো একটা থাকবে। সিন্স থাকবে হচ্ছে যেই সময়টা ধরে কাজটা হইতেছে ওইটা যদি উল্লেখ থাকে, আর অন্যথায় হবে আপনার ফর। দেখুন এখানে কি এই সেন্টেন্সে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, দেখুন হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় আছে একটু খেয়াল করুন। এখানে আছে হ্যাজ বিন ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সে সিন্স অথবা ফর নাই, এটা হচ্ছে না। এখানে আছে কি হ্যাজ, এখানে আছে বিন ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সে সিন্স আছে। দেখুন কখন থেকে বৃষ্টি হচ্ছে, সিন্স হোয়েন হ্যাজ ইট বিন রেইনিং। দ্যাট মিনস এখানে যেহেতু সিন্স আছে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখুন এখানে জানতে চেয়েছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে নিচে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা জানতে চেয়েছে। দেখুন এখানে আছে রিফ্রেন্ড। রিফ্রেন্ড শব্দটার সাথে প্রিপোজিশন আমরা জানি কি বসে, সবসময় অফ ফ্রম বসে। রিফ্রেন্ডের সাথে সবসময় ফ্রম হয়। এখানে রিফ্রেন্ডের সাথে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কী হবে সেটা জানতে চাইছে। এখানে টু আছে, এখানে কিছুই না, এটা তো হচ্ছে না। এখানে টু আছে, এটা হচ্ছে না। রিফ্রেন ফ্রম, এখানেও রিফ্রেন ফ্রম, দুটাতেই রিফ্রেন ফ্রম আছে। আর এটার পরে সবসময় মনে রাখবেন ভার্ব প্লাস আইএনজি হয়। এটা মাঝে মাঝে আপনার রাইট ফর্ম অবশ্য এই সেন্টেন্সটা দেওয়া থাকে। এখানে আপনার চোজ দ্য কারেক্ট সেন্টেন্সে দিছে, কিন্তু অন্য একটা এক্সাম্পলের সাথে আপনার এটাও আসতে পারে। রিফারেন্ট ফর্মের পরে একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়ে যে কোনো একটা ভার্ব দিয়ে দিতে পারে। মনে রাখবেন ওই ভার্বটার সাথে ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে এখানে দেখুন এটার সাথে আইএনজি নাই, এখানে আছে অ্যাটেন্ডিং। এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, ওইটাতে চাইছিল কি কারেক্ট, আর এখানে চাইছে ইনকারেক্ট, মানে নিচের কোন সেন্টেন্সটি ভুল। এখানে দেখুন এই সেন্টেন্সটা এখানে ভুল। এখন কেন ভুল একটু দেখুন। হি প্রিফার্স টি দেন কফি, মানে সে কফির চেয়ে কি চা বেশি পছন্দ করে। মনে রাখবেন প্রিফারের পর কখনই দেন হয় না, প্রিফারের পর হবে আপনার টু। প্রিফার টু অর্থ অধিকতর পছন্দ অর্থে প্রিফারের সাথে টু ব্যবহৃত হয়। তার মানে হি প্রিফার্স টি, এখানে টু কফি হবে, মানে সে কফির চেয়ে কি চা বেশি পছন্দ করে। এটাই হচ্ছে এখানে ইনকারেক্ট, আর কারেক্ট ফর্মটা তো এখানে টু হবে। এরপর দেখুন এখানে আছে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াই আই ওয়াজ লেট, মানে কেন আমি লেট করেছিলাম। এটা কোন ক্লজ সেটা জানতে চেয়েছে। প্রিন্সিপাল ক্লজ নাকি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ। মনে রাখবেন ক্লজ নাউন ক্লজ আইডেন্টিফাই করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই নাউন ক্লজ পাওয়া যায়। কি বা কাকে দিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে ক্লজটা উত্তর দিবে সেটাই হচ্ছে নাউন ক্লজ। একটু খেয়াল করুন, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? হোয়াই আই ওয়াজ লেট, কেন আমি দেরি করেছিলাম। দ্যাট মিনস এটাই হচ্ছে আপনার নাউন ক্লজ। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে হি সেড টু মি ডু ইউ লাইক মিউজিক, দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে এইটা যে আছে এখানে এটা ন্যারেশন করতে বলছে আর কি। তো এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি কি ভার্ব ইউজ করতে হচ্ছে আস্কড, আর কনজাংশন বসা হচ্ছে ইফ। এই দুটো মনে রাখবেন একটু। দেখুন এখানে আছে হি সেড টু মি, তো আমরা এখানে এই হিটা বসালাম। এই সেড টু এর জায়গায় আমরা জানি ভার্বকে কী করতে হয়, চেঞ্জ করতে হয়। তার মানে এখানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু আমরা এখানে কি ইউজ করবো, আস্কড ইউজ করবো। এরপরে শেষে আছে মি, এই মিটা এখানে নিয়ে আসলাম। এরপরে এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা এই কনজাংশন ইউজ করবো এখানে ইফ। হি আস্কড মি ইফ। এরপরে দেখুন এখানে আছে ডু ইউ লাইক মিউজিক। এখানে যে ডোটা আছে মনে রাখবেন ডো ডি ডাস যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে থাকে এটাকে ইনডাইরেক্ট করার সময় এটা উঠে যায়, এটার কোনো কাজ নাই। এরপরে যে ইউটা আছে এই ইউটা এসে ধরবে আপনার মিকে, তো মিয়ের সাবজেক্টিভ ফর্ম কি আই। আর এখানে আছে লাইক, প্রেজেন্ট টেন্সে আছে, তো যখন আমরা ইনডাইরেক্ট করবো অবশ্যই পাস্ট টেন্সে নিয়ে যাব। এখানে হবে লাইকড হবে, আই লাইকড মিউজিক। আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। দেখুন হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক, এটা কোথায় আছে একটু খেয়াল করুন। হি সেড আছে, এটা হচ্ছে না। হি আস্কড মি ডো, এখানে ডো আছে, হচ্ছে না। হি আস্কড মি টু, আস্কডের সাথে টু হবে না আবার। হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি এই ব্যাপারটাও বুঝাতে পেরেছি। দেখুন এখানে জানতে চাইছে উইল ইউ মাইন্ড ড্যাশ দ্য অ্যাকাউন্টস ওয়ান মোর টাইম। এখানে ফিল ইন দ্য গ্যাপসে কী হবে, চেকিং হবে না টু চেক হবে না চেকড হবে নাকি চেক হবে। আমরা জানি কি যে উইল ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ডের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে এখানে উইল ইউ মাইন্ড যে কথা, উড ইউ মাইন্ড একই কথা। উইলের পাস্ট ফর্মটা হচ্ছে আপনার উড আর কি। দ্যাট মিনস এখানে ভার্ব প্লাস আইএনজি হবে চেকিং। আরও কিছু ওয়ার্ড আছে যেগুলোর পর আপনার ভার্ব প্লাস আইএনজি হয়, একটু মনে রাখতে পারেন আপনি, যে ক্যান নট হেল্প অথবা আপনার কুড নট হেল্প। এরপর হচ্ছে আপনার উইথ এ ভিউ টু, উইথ আ ভিউ টু। এরপর হচ্ছে আপনার লুক ফরওয়ার্ড টু। এরপর হচ্ছে আপনার বি ইউজ টু। এরপর হচ্ছে আপনার
গেট ইউজ টু, এরপর হচ্ছে আপনার গিভ আপ। এই ওয়ার্ডগুলোর পর মনে রাখবেন ভার্ব প্লাস আইএনজি হয়। একটু কষ্ট করে এগুলো মনে রাখবেন যে উড ইউ মাইন্ড, এরপরে হচ্ছে আপনার ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এরপর হচ্ছে আপনার গিভ আপ। এই ওয়ার্ডগুলোর পর সবসময় কী হয়? ভার্ব প্লাস আইএনজি। চলুন কিছু এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ভালো করে মনে থাকবে আমাদের। দেখুন এখানে আছে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু রিড দেয়ার। এখানে আছে কি? উইথ এ ভিউ টু আছে। আমরা জানি উইথ এ ভিউ টুর পর কখনো ভি ওয়ান হয় না, এখানে হবে ভার্ব প্লাস আইএনজি। তার মানে এখানে কী হবে? রিডিংয়ে হবে কারেক্ট আনসার। এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। দেখুন আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, এখানে সি হবে না, এটার সাথে আপনার আইএনজি বসাতে হবে। এরপর দেখুন হি, এখানে যেহেতু এখানে লুক ফরওয়ার্ড টু আছে, হি গেভ আপ প্লেয়িং ফুটবল হোয়েন হি গেট ম্যারিড। এই সেন্টেন্সটা ঠিক না ভুল? দেখুন এখানে আছে গেভ আপ। আমরা জানি গেভ আপের পরে সবসময় কী হয়? গিভ আপের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি। এখানে দেওয়া আছে জাস্ট গিভের এখানে পাস্ট ফর্মটা দেওয়া আছে, একই কথা। ওইটা ছিল গিভ আপ ছিল প্রেজেন্ট ফর্মে, আর গেভ আপ হচ্ছে পাস্ট ফর্মে। এটার পরেও ভার্ব প্লাস আইএনজি হয়, দ্যাট মিনস এটা ঠিক আছে। এরপরে দেখুন এই সেন্টেন্সটা আছে এখানে অ্যাজ দিস ইজ হিজ ফার্স্ট জব হি উইল হ্যাভ টু পুট আপ উইথ দ্য ইনকনভিনিয়েন্স। এখানে পুট আপ উইথ বলতে কি বোঝায়? নিচের কোনটার সাথে এটার মিলে এটা জানতে চাইছি। আমরা জানি পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা, তো এটার অর্থ এখানে হবে কি? এন্ডিওর হবে। এটাই হবে এখানে কারেক্ট আনসার। এটার অর্থ হচ্ছে আপনার সহ্য করা। এছাড়া আপনার টলারেটও হতে পারে। টলারেট শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। পুট আপ উইথ মিনস টলারেট। এরপর দেখুন এখানে আছে রানা ডিসাইডেড টু pursue his career in developmental field in lieu of sitting in his father's business. এখানে এই ইন লিউ অফ মানে কি জানতে চাইছে? আমরা জানি ইন লিউ অফ অর্থ হচ্ছে পরিবর্তে। ইন লিউ অফ অর্থ হচ্ছে পরিবর্তে। তার নিচের কোনটার অর্থ? পরিবর্তে। ইনস্টেড অফ অর্থ হচ্ছে পরিবর্তে। ইন লিউ অফ মানে যে কথা, ইনস্টেড অফ অর্থ কিন্তু সেম কথা। এরপর দেখুন আই স্ট্রেচ ফর টিস্যু বাট দ্য বক্স অফ টিস্যুস নিয়ারলি এমটি। এখানে কি হবে সেটা জানতে চেয়েছে। দেখুন এখানে এটার পূর্বে সাবজেক্ট হচ্ছে দ্য বক্স অফ টিস্যুস, এটা কিন্তু সাবজেক্ট না, মানে টিস্যু বক্সের কথা বলছে, এটা হচ্ছে সাবজেক্ট। বক্স অফ টিস্যুস মানে টিস্যুসের বক্সের কথা বলছে, আর বক্স যেহেতু সিঙ্গুলার, ভার্বটা অবশ্যই কী হবে? সিঙ্গুলার হবে। কিন্তু হ্যাভ তো প্লুরাল ভার্ব, এটাও হচ্ছে না। এখানে ওয়ার প্লুরাল ভার্ব, এটাও হচ্ছে না। হয় ওয়াজ হবে, না হয় হ্যাজ হবে। এখন কোনটা বসাবেন আপনি? দেখুন পূর্বের সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তার মানে অবশ্যই আমরা হ্যাজ না বসে এখানে ওয়াজ বসাবো। এরপর দেখুন দ্য স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দ্য রিপোর্ট টুডে হুইচ দে ড্যাশ টু ব্রিং ইয়েস্টারডে। এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে? এখানে দে আছে, দে এর পরে আমরা জানি সাবজেক্টটা যদি প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে। তার মানে এখানে ওয়াজ হচ্ছে না, হয় এটা হবে, না হয় এটা হবে। কোনটা হবে এখন? দেখুন আমরা জানি এম ইজ আর ওয়াজের পরে হয় ভার্ব প্লাস আইএনজি হবে, না হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অ্যাক্টিভের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজের উপর ভার্ব প্লাস আইএনজি হয়, আর প্যাসিভ হলে এম ইজ আর ওয়াজের উপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তার মানে বেস ফর্ম কখনো হয় না, এই জিনিসটা মনে রাখবেন। তার মানে এখানে যেহেতু সাপোজের সাথে আইএনজি নাই, এখানে আছে সাপোজড। আর এখানে দেখুন ইয়েস্টারডে আছে, তো ইয়েস্টারডে থাকলে তো আমরা জানি পাস্ট টেন্সে হয়। আবার প্যাসিভ ভয়েসে থাকলেও এম ইজ আর ওয়াজের উপর পাস্ট টেন্সে হয়। তার মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি ব্যাপারটাও বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার। দ্য ইনডাইরেক্ট ন্যারেশন অফ দিস সেন্টেন্স ইজ, মানে এই সেন্টেন্সটার ন্যারেশন কী হবে সেটা জানতে চেয়েছে। তো একটু খেয়াল করুন, এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। যে সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে সেটাই তো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা ন্যারেশন করার সময় কী বসাই? ভার্ব বসাই হচ্ছে আপনার সেড, আর কনজাংশন বসাই হচ্ছে দ্যাট। তো এখানে কী হবে? ভার্ব সেড হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য সেড। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা কী বসাই? আস্কড ইউজ করি। আর এই ইনভার্টেড কমা উঠাইতে কনজাংশন আমরা এখানে কী বসাবো? দ্যাট বসাবো। এরপর এখানে আছে আই এসে ধরবে কাকে? আনিসকে ধরবে। তো আনিসের পরিবর্তে আমরা কি হি বসাতে পারি। আর যদি একটা মেইন নাম থাকতো আমরা শি ইউজ করতাম এখানে। আর আমরা জানি কোনো সেন্টেন্সে মাস্ট থাকলে হ্যাড টু ইউজ করতে হয়, এটাই হচ্ছে এখানে মেইন পয়েন্ট। মাস্ট থাকলে আপনি হ্যাড টু ব্যবহার করবেন ইনডাইরেক্ট করার সময়। এরপরে যা আছে তাই, রাইট আ লেটার। তারপরে দেখুন এটা কোথায় আছে? আনিস সেড, এখানে মাস্ট আছে, এটা হচ্ছে না। আনিস সেড দ্যাট হি মাস্ট, এটা হচ্ছে না। আনিস সেড, এখানে দ্যাট নাই, এটা হচ্ছে না। আনিস সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন এখানে আছে দ্য এক্সপ্রেশন রেয়ারলি ক্যান বি রিপ্লেসড বাই দ্য ইডিয়ম, মানে নিচের রেয়ারলি শব্দের অর্থ কি আমরা জানি? কদাচিৎ।
তো নিচের কোনটির অর্থ কদাচিৎ সেটা জানতে চেয়েছে। এখানে আছে ওয়ান্স ইন আ ব্লু মুন, এটার শব্দের অর্থ হচ্ছে আপনার কি কদাচিৎ, মানে রেয়ার আর কি, রেয়ারলি। এরপর দেখুন এখানে জানতে চেয়েছে প্রিভেনশন ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ, মানে প্রিভেনশন কোন নাউন কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চেয়েছে। যেহেতু শন আছে শেষে, এটা হচ্ছে নাউন। এছাড়াও আপনি নাউন আইডেন্টিফাই করার জন্য কিছু জিনিস মনে রাখতে পারেন, নাউন আর অ্যাডজেক্টিভ, এই দুটো জিনিস আপনাকে প্রায় এক্সামে আইডেন্টিফাই করতে বলতে পারে। দেখুন শন, এটা আমরা ছোট্ট একটা কবিতার মাধ্যমে শিখে ফেলতে পারি। শন শন মেন্টনেস, আপনি চাইলে আমার সাথে রিপিট করতে পারেন, আপনারও কয়েকবার পড়লে জিনিসটা মনে থাকবে। শন শন মেন্টনেস হুড শিপ। এরপর হচ্ছে আপনার সিই সিওয়াই সিএইচ টিএইচ ইআর ওআর ইউআর ইউআরই ডম এস আইএসএম আইএসটি ওয়াই টিওয়াই আইটিওয়াই। এই ওয়ার্ডগুলো যদি মানে এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটাই হবে আপনার কি নাউন। যেমন কি শন শন মেন্টেন্যান্স হোডশিপ সিই সিওয়াই সিএইচটিএইচ ইআর ওআর ইউআরই ডম এস আইএসএম আইএসটি ওয়াইটিওয়াই আইটিওয়াই। এগুলো একটু কষ্ট করে মনে রাখবেন, তাহলেই হয়। যদি ডেভেলপমেন্ট নাউন, যদি বলি কাইন্ডনেস নাউন, এরপরে আছে কি টেলিভিশন নাউন, যদি চাইল্ডহুড নাউন, ফ্রেন্ডশিপ স্টুডেন্টশিপ এগুলো হচ্ছে নাউন। তার মানে এগুলো থাকলেই এটা কি হবে নাউন হবে, তার মানে প্রিভেনশন এখানে নাউন। এরপর দেখুন এখানে আছে উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড উই ক্যান উইন দিস ইয়ার্স চ্যালেঞ্জ। এখানে সো দ্যাট বিকজ এই সেন্টেন্সের মধ্যে এর কোথাও একটা এগুলো মিসিং আছে, কোনটা এখানে হবে ওই জায়গার মধ্যে সেটা জানতে চেয়েছে। দেখুন এখানে আছে উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, মানে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে করে, যাতে করে, তার মানে এখানে হবে কি সো দ্যাট হবে। উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি, সো দ্যাট যাতে করে উই ক্যান উইন দিস ইয়ার্স চ্যালেঞ্জ, মানে আমরা এই চ্যালেঞ্জে কী করতে পারি জয়লাভ করতে পারি। তার মানে এখানে সো দ্যাটই হচ্ছে কারেক্ট আনসার। দেখুন এখানে আছে অ্যান অর্ডিন্যান্স, এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার বিশেষ বিধি অথবা আপনার অধ্যাদেশ, তার মানে এটার মানে হচ্ছে এ ল। এরপর দেখুন এখানে আছে দ্য কারেক্ট স্পেলিং, এখানে সেক্রেটারিয়েটের প্রপার স্পেলিং কি জানতে চেয়েছে। তো এটা মনে রাখার জন্য আপনার ভেঙে ভেঙে মনে রাখতে পারেন যে SECRE SECRETARIAT সেক্রেটারিয়েট কোথায় আছে একটু খেয়াল করুন। এখানে আছে কি SECRA আছে, তার মানে এ থাকলে আমাদের হচ্ছে না। SECRE সেক্রে, এরপর হচ্ছে TA RIAT দ্যাট মিনস এটি হচ্ছে কারেক্ট আনসার সেক্রেটারিয়েট। আপনি ভেঙে ভেঙে মনে রাখলে স্পেলিং খুব সহজেই মনে থাকে। এরপরে দেখুন হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ ডো ইট। এখানে ডো ইট হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি আদেশ উপদেশ অনুরোধ বুঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় আপনার লেট দ্বারা শুরু করতে হয়। এরপরে শেষের অংশটা প্রথমেই আসবেন ইট, আর ইম্পারেটিভ সেন্টেন্সে বি বসাতে হয়, লেট ইট বি। আর ডো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার কি ডান, তার মানে লেট ইট বি ডান হচ্ছে আমাদের কি কারেক্ট আনসার। লেট ইট বি ডান এটাই হচ্ছে ডো ইটের প্যাসিভ ফর্ম। এরপর দেখুন এখানে আছে ফ্যাগ এন্ড, এটার মিনস কি জানতে চেয়েছে। ফ্যাগ এন্ড মানে হচ্ছে আপনার মানে শেষ অংশ আর কি। এখানে হচ্ছে অ্যাটলিস্ট মানে হচ্ছে আপনার কমপক্ষে একদম শেষ অংশ, এটাকে মিন করে। এরপর দেখুন এখানে আছে এক্সেস মানে কি এখানে জানতে চাওয়া হয়েছে। দেখুন এখানে আছে এক্সেস মিনস মানে এক্সেস বলতে কি বুঝেন সেটা জানতে চেয়েছি। এটার অর্থ হচ্ছে আমরা জানি অতিরিক্ত, এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত, তার মানে নিচের কোনটার অর্থ অতিরিক্ত। দেখুন এখানে আছে কি সারপ্লাস অর্থ হচ্ছে বাড়তি, তো অতিরিক্ত মানেই তো বাড়তি, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন দ্য এক্সপ্রেশন অ্যান এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং টাইম ক্যান বি রিপ্লেসড বাই, মানে অ্যান এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং, এটার মানে হচ্ছে ইন্টারেস্টিং টাইম মানে হচ্ছে অত্যন্ত সুসময়, যেটাকে আমরা বুঝি আর কি। তো অত্যন্ত সুসময় নিচের কোন ফ্রেজটার অর্থ সেটা জানতে চেয়েছে। এখানে আছে এ ওয়াল অফ টাইম, এটার অর্থ হচ্ছে আপনার কি অত্যন্ত সুসময়। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারতেছেন। দেখুন এখানে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট। এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সটার জন্য আমাদের যেখানে প্রবলেমটা হয়, এখানে দেখুন আছে হাং, আর এখানে দেখুন আছে কি হ্যাং, এই দুটো জিনিসে প্রবলেম হয়। হাং জিনিসটা ব্যবহৃত হয় মনে রাখবেন ঝুলিয়ে রাখা অর্থে, আর হ্যাং ব্যবহৃত হয় আপনার কি ফাঁসিতে ঝুলানো অর্থে। দুটাই ঝুলানো, আর এটা হচ্ছে নর্মালি যেই ঝুলানো যে কোনো জিনিসের ধরুন আপনি একটা ক্যালেন্ডার দেয়ালে ঝুলিয়ে রাখলেন, এটা হবে হাং। আর ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে কী হবে হ্যাং হবে। সেন্টেন্সটা খেয়াল করুন, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, মানে তাকে হত্যার জন্য কি করা হলো ফাঁসিতে ঝুলানো হলো। এখানে কিন্তু হ্যাংটা ঠিক আছে।
আর এখানে দেখুন মার্ডারের জন্য তো আর এই হাং হয় না, এটা ভুল এখানে। আর এখানেও হাং আছে, এটাও ভুল, মানে এখানে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে আছে মিনিং অফ দ্য ওয়ার্ড হ্যাভিস কর্পাস, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আপনার মানে কারাবন্দীদের মৌলিক অধিকার আর কি। হ্যাভিস কর্পাস অর্থ হচ্ছে আপনার কারাবন্দীদের মৌলিক অধিকার। নিচের কোনটা এটার সাথে যায় একটু খেয়াল করুন। এখানে আছে ফান্ডামেন্টাল রাইটস অফ কি প্রিজনার্স, মানে কারাবন্দীদের মৌলিক অধিকার, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখুন হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সে লেস্ট থাকে এরপরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের পর সবসময় আপনার শুড ইউজ করবেন, শুড প্লাস V1। তার মানে এখানে দেখুন লেস্টের পর কি আছে? হি আছে, তার মানে হি এর পরে কী হবে? শুড হবে এখানে কারেক্ট আনসার। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1, এটা একটু মনে রাখবেন। এরপর দেখুন এভরি ওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার্স, এখানে শুডন্ট কী হবে জানতে চাইছে, এটাকে টেক কোয়েশ্চেন করতে বলছে। তো আমরা জানি কোনো সেন্টেন্সে শুড থাকলে টেক কোয়েশ্চেন করার সময় শুড বসে, এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব। এরপর এই সেন্টেন্সে কোথাও নট নাই, এখানে নট বসালাম। এখানে আছে এভরি ওয়ান, মনে রাখবেন কোনো সেন্টেন্স প্রথমে ওয়ান অথবা আপনার বডি, এই দুটো জিনিস থাকলে টেক কোয়েশ্চেনের শেষে দে হয়, আর থিং থাকলে হয় আপনার ইট হয়। দে ওয়ান বলতে বুঝেছি এভরি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, এগুলো থাকলে আপনার দে ইউজ করবেন। আর বডি বলতে সাম বডি, এনি বডি, নো বডি, এভরি বডি, এগুলো মিন করা হয়েছে। এগুলো সেন্টেন্সে প্রথমে থাকলে টেক কোয়েশ্চেনের শেষে দে ইউজ করবেন। আর থিং বলতে এভরিথিং, সামথিং, নোথিং, এগুলো থাকলে আমরা ইট ইউজ করবো। তার মানে এখানে যেহেতু এভরি ওয়ান আছে আমরা শেষে কি ইউজ করবো? দে ইউজ করবো। তার মানে এই দেই হচ্ছে এখানে কারেক্ট আনসার, যে শুডন্ট দে হবে। এরপরে দেখুন ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডিসাইডেড টু ভিজিট লন্ডন। হেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ কি জানতে চেয়েছে? এটা কি কনজাংশনাল ফ্রেজ, না ভার্ব ফ্রেজ, না অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি জারান্ট ফ্রেজ? মনে রাখবেন যে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে এটা হচ্ছে একটা কি সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট। দুটা নাউনকে বা দুটা বাক্যকে যখন অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত করবে ওইটা হবে একটা কনজাংশনাল ফ্রেজ। চলুন আরও কিছু দেখি কনজাংশনাল ফ্রেজটা। পূর্বে আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল প্রত্যেকটা ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম, শুধু কনজাংশনাল ফ্রেজটাই বাকি ছিল। একটু খেয়াল করুন অ্যাজ সুন অ্যাজ, আর অ্যাজ ফার অ্যাজ মাচ অ্যাজ আর্লি অ্যাজ কুইকলি বা অ্যাজ ওয়েল অ্যাজ লং অ্যাজ, দেখুন প্রত্যেকটার প্রথমেই শেষে অ্যাজ আছে। আর এখানে আছে অ্যালং উইথ, নট অনলি বাট অলসো, নো সোনার হ্যাড ডট দেন। এগুলা যদি দেখেন কোনো সেন্টেন্স যুক্ত করেছে অথবা কোনো দুটো সাবজেক্টকে যুক্ত করেছে, এগুলো হবে আপনার কনজাংশনাল ফ্রেজ। একটু খেয়াল করুন এখানে আছে কি কমপ্লিট ইউর স্টাডি অ্যাজ কুইকলি অ্যাজ ইউ ক্যান। এখানে যদি জিজ্ঞাসা করো এটা কোন ফ্রেজ, বলবেন কি কনজাংশনাল ফ্রেজ। এরপরে দেখুন মাহিন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডিসাইডেড টু লিভ ঢাকা। তার মানে এখানে কি মাহিন এবং কি হিজ ফ্রেন্ড দুটা সাবজেক্টকে যুক্ত করেছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা কনজাংশনাল ফ্রেজ। দেখুন নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার ওয়েন্ট টু, এখানে আছে কি নট অনলি এবং বাট অলসো, এখানে একটা সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট, দ্যাট মিনস এটাও হচ্ছে একটা কি কনজাংশনাল ফ্রেজ। তো এভাবে খুব সহজে আপনি কনজাংশনাল ফ্রেজগুলোকে মনে রাখতে পারেন। দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড ভাইটাল ইজ, এখানে এটা কি কোন পার্টস অফ স্পিচ জানতে চেয়েছে, এ নাউন নাকি অ্যান অ্যাডভার্ব না অ্যান অ্যাডজেক্টিভ। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম কি যদি কোনো ওয়ার্ডের সাথে এল থাকে সেটা হবে আপনার অ্যাডজেক্টিভ, যে ফুল, সাম, লেস, ইউএস, এএনটি, ইএনটি, এরপর হচ্ছে আপনার এএল, ভিএলই, এগুলো থাকলে অ্যাডজেক্টিভ। যেমন আপনার যদি বলি কি যে এডুকেশনাল, দেখুন এর শেষে এএল আছে, ট্র্যাডিশনাল, এরপর হচ্ছে ভাইটাল, এখানেও এএল আছে, এগুলো থাকলে আপনি মনে রাখবেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখুন এখানে আছে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, কোনটা কারেক্ট ওরা জানতে চেয়েছে। একটা জিনিস এটার জন্য মনে রাখবেন, ব্যাংকে টাকা জমা দেওয়ার অর্থে অ্যাকাউন্টের পূর্বে হয় আপনার টু হয়, এই জিনিসটা একটু মনে রাখবেন। আর মানির পূর্বে হয় আপনার উইথ। ব্যাংকে টাকা জমা দেওয়ার অর্থে অ্যাকাউন্টের পূর্বে হয় টু আর মানির পূর্বে হয় উইথ, এটা একটা আপনাকে মনে রাখতে হবে। তার মানে এখানে দেখুন ক্রেডিট ইট টু মাই অ্যাকাউন্ট, নাকি ক্রেডিট ইট ইন মাই অ্যাকাউন্ট, নাকি ক্রেডিট ইট অ্যাট মাই অ্যাকাউন্ট, না ক্রেডিট ইট উইথ মাই অ্যাকাউন্ট। তার মানে এখানে আছে কি অ্যাকাউন্ট যেহেতু আছে আমরা জানি ব্যাংকে টাকা জমা দেওয়ার অর্থে এর পূর্বে কী হয় টু হয়, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন দ্য ওয়ার্ড অ্যামিকেবল, অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে বন্ধুতাপূর্ণ আর কি। এখানে আছে ফ্রেন্ডলি, এটার অর্থ হচ্ছে বন্ধুতাপূর্ণ। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড ইন্ডোলেন্ট মিনস, ইন্ডোলেন্ট অর্থ কি জানতে চেয়েছে। ইন্ডোলেন্ট শব্দের অর্থ হচ্ছে অলস। এখানে আছে লেজি, লেজি শব্দের অর্থ আপনার অলস। এরপর দেখুন আই উইশ আই ওয়ার, এখানে কি হিম হবে না হিজ হবে না হি হবে না হিমসেলফ হবে, ফিল ইন দ্য গ্যাপসে। এই ওয়ার হচ্ছে একটা ভিভার্ব, ভিভার্বগুলো আমরা সবাই চিনি যে ভিভার্বগুলো হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
এই ভার্বগুলোর পর যদি কখনো প্রনাউনের প্রয়োজন হয় এটা হবে আপনার সাবজেক্টিভ প্রনাউন, এটা হবে আপনার সাবজেক্টিভ প্রনাউন হবে। আর সাবজেক্টিভ প্রনাউনগুলো তো আমরা চিনি যে আই, হি, শি, দে, দেয়ার, এরপর হচ্ছে উই, ইউ, ইট, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। বি ভার্বের পর এম ইজ আর ওয়াজের পর যদি কোনো প্রনাউনের প্রয়োজন হয় এটা এখানে কী হবে সাবজেক্টিভ প্রনাউন। এখানে হিম হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে না। হিজ হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে না। হিমসেলফ রিফ্লেক্সিভ, এটা হচ্ছে না। এখানে হি হচ্ছে কারেক্ট আনসার। চলুন আরও কিছু এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখুন এখানে আছে ইট ওয়াজ আই অ্যান্ড মি হু ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স। এখানে কি আই হবে না মি হবে? ওয়াজ হচ্ছে একটা কি ভিভার্ব, এম ইজ আর ওয়াজার থাকলে এরপরে আমরা জানি কি বসে অবজেক্টিভ সাবজেক্টিভ প্রনাউন বসে। তার মানে মি হচ্ছে অবজেক্টিভ, আই হচ্ছে সাবজেক্টিভ। দিস ইজ হি হিম স্পিকিং, এখানে কোনটা হবে হি হবে নাকি হিম হবে? এখানে ইজ হচ্ছে একটা কি ভিভার্ব, এরপরে কখনো হিম হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, এটা হচ্ছে না, হি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তার মানে বিভার্বের পর যদি কখনো প্রনাউনের প্রয়োজন হয় এখানে আপনার সাবজেক্টিভ প্রনাউন বসাবেন। আর সাবজেক্টিভ প্রনাউন তো এগুলো আমরা জানি, আই, হি, শি, দে, দেয়ার, উই, ইউ, ইট। দেখুন এখানে জানতে চাইছে কারেক্ট স্পেলিং ইজ, মানে নিচের কোন বানানটা সঠিক, এটা হচ্ছে নিউমনীয় বানানের সঠিক ফর্ম কোনটা সেটা জানতে চেয়েছে। তো মনে রাখবেন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর আপনার প্রথম ওয়ার্ডটা উচ্চারণ হয় না, কিছু কিছু বানান একটু খেয়াল করুন। নিউমনীয় বানানটা আমরা কীভাবে লিখি? এন ই ইউ এম ও এন আই এ, নিউমোনিয়া, কিন্তু এখানে প্রথমে পি হবে, ঠিক আছে? এই পিটা যদি আমরা উচ্চারণ করি না, কিন্তু এন ই ইউ এম ও এন আই এ, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আরও কিছু এরকম বানান আছে যেমন এস ইউ এন এ এম আই, এটা হচ্ছে কি সুনামি, এটার প্রথমে কিন্তু টি আছে, তার মানে এটা কিন্তু আমরা টিটা উচ্চারণ করতে করি না, কিন্তু এখানে হচ্ছে কি সুনামি বানানোর প্রথমে টু আছে। এছাড়াও আরও কিছু ওয়ার্ড আছে যেমন কি সাইকোলজি, সাইকোলজি বানানটা কিন্তু প্রথমে কি আছে পি আছে, PSYCHOLOGY, কিন্তু এই পিটা আমরা উচ্চারণ করি না, কিন্তু PSYCHOLOGY, এটাই হচ্ছে এখানে সাইকোলজি বানানের কারেক্ট ফর্ম। তারপর নিউমোনিয়া বানানের প্রথমে কি হবে? পি হবে, NEUMONIA, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন ফিল ইন দ্য গ্যাপ উইথ প্রপার ওয়ার্ড, এখানে আছে আই স হিম, এখানে কি হবে? আমরা জানি কি যে সি এর পরে যদি অবজেক্ট থাকে পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তার মানে এখানে দেখুন আই স, সি এর পাস্ট ফর্ম এটা আই স হিম, এখানে কি হবে? গোয়িং, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আমরা বলি না যে আই স আ ওয়াকিং বয়, ঠিক আছে? আমরা দেখেছিলাম একটি হেঁটে যাওয়া বালক, তার মানে স এর পরে কি হচ্ছে? ওয়াকিং, ভার্ব প্লাস আইএনজি হয়েছে, তার মানে এটাও আই স হিম গোয়িং, এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখুন পিক আপ দ্য প্রপার ওয়ার্ড ফর দ্য গ্যাপ, এখানে আছে দ্য বুট ড্যাশ ইন দ্য পদ্মা, এখানে কি হবে? ড্রাউন্ড হবে না সিঙ্ক হবে না স্যাঙ্ক হবে না সাঙ্ক হবে? একটু খেয়াল করুন, এই ড্রাউন্ড শব্দটা হয় কখন জানেন? যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে, যদি কোনো পার্সন ডুবে যায় সেক্ষেত্রে হয় ডুবে মারা যায়, এটা হবে আপনার ড্রাউন্ড হবে। আর এই সিঙ্ক শব্দটা হয় আপনার কোনো থিং মানে বস্তুর ক্ষেত্রে, বস্তু ডুবে যাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তার মানে এখানে বুট চর্চ হচ্ছে কি নৌকা, নৌকার ক্ষেত্রে এটাই হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখানে হচ্ছে না কেন একটু খেয়াল করেন। এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্মের সাথে একটা সিঙ্গুলার ভার্ব হবে, তার মানে এটার সাথে যদি এস থাকতো সিঙ্গুলার ভার্ব হইতো, যেহেতু এস নাই এটা হচ্ছে না। আর সাবজেক্টের পর আমরা জানি কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে আপনার B3, তার মানে এই সাঙ্ক শব্দটা হচ্ছে না, তার মানে এখানে দ্য বুট স্যাঙ্ক ইন দ্য পদ্মা, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে কি, এখানে আছে হাজার্ডিয়াস ইজ অপোজিট টু, এটার অর্থ হচ্ছে আপনার বিপজ্জনক, এটার অপোজিট ওয়ার্ড জানতে চেয়েছি, এটার অপোজিট হচ্ছে আপনার সেফ মানে নিরাপদ আর কি। এরপর দেখুন এখানে আছে রাইটিয়াস, রাইটিয়াস শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে আপনার নীতিবান, তার মানে এটার মিনস হচ্ছে জাস্ট, জাস্ট শব্দের অর্থ কিন্তু আপনার কি নীতিবান। আর এগুলো একটু খেয়াল করুন, এখানে আছে সিনফুল, সিনফুল শব্দের অর্থ হচ্ছে পাপময়। আর এখানে আছে কি যে অ্যামোরাল, অ্যামোরাল শব্দের অর্থ হচ্ছে আপনার অনৈতিক, যেটাকে আমরা বুঝি। আর এখানে আছে রিগিড, রিগিড শব্দের অর্থ হচ্ছে অনমনীয়, তার মানে এটার সাথে কোনোটা এখানে যাচ্ছে না, জাস্টই হচ্ছে কারেক্ট আনসার, এটার অর্থ হচ্ছে আপনার কি নীতিবান। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড, এখানে গ্লিটার শব্দটা অনেকে প্লোরাল মনে করে এখানে আর অথবা ওয়ার এগুলো বসাই দেয়, মনে রাখবেন এটা হচ্ছে একটা কি প্রবাদ আর কি, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলেই শোনা হয় না, তার মানে এখানে সবসময় ইজ হবে, এটা ফিক্সড। এরপরে দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড সোলার ইজ রিলেটেড টু, মানে সোলার শব্দটা মানে কার সাথে সম্পর্ক? সূর্যের সাথে হচ্ছে এটার সম্পর্ক, তার মানে এখানে সানই হচ্ছে দ্য সোলার ইজ রিলেটেড টু সান, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনার পরিসংখ্যান বর্ণ নিয়ে দ্বিতীয় ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।